আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ল স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি বিডিএর আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইসলামী উত্তরাধিকারী আইনের ধারাবাহিক আলোচনা করছি। ধারাবাহিক আলোচনায় আজকে সপ্তম ক্লাসে আমরা ইসলামী উত্তরাধিকারী আইনের একটি গুরুত্বপূর্ণ নীতি, যেটি হিমারিয়ান নীতি নামে পরিচিত, এটি সম্পর্কিত আলোচনা করব এবং এটি সম্পর্কিত গাণিতিক সমস্যা বলিও দেখব ইনশাল্লাহ। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক হিমারিয়ান নীতিটি কী, অর্থাৎ হিমারিয়ান নীতি কাকে বলে। দেখুন, মৃত ব্যক্তির যদি পিতা অথবা পুত্র অথবা ঊর্ধ্বতন বা অধস্থন কোনো পুরুষ না থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির যদি পিতা না থাকে, পুত্র না থাকে অথবা ঊর্ধ্বতন এবং ঊর্ধ্বতন বানানটি এখানে একটু ভুল আছে, ঊর্ধ্বতন এবং অধস্থন কোনো পুরুষ যদি না থাকে, তবে সহোদর ভাই সেক্ষেত্রে সম্পত্তির অবশিষ্ট ভোগী হয়। অবশিষ্ট ভোগী অথবা আমরা আরেকটা নাম কি জানি অবশিষ্ট ভোগীর, আসাবা হয়। ঠিক আছে, অবশিষ্ট ভোগী বা আসাবা হয়। এবার আসেন যে ঊর্ধ্বতন বলতে কাকে বুঝাই আমরা। ঊর্ধ্বতন বলতে আমরা বুঝাই পিতা, পিতার পরে হচ্ছে দাদা, তারপরে হচ্ছে দাদার পিতা, এভাবে ঊর্ধ্বতন। ঠিক আছে, আর অধস্থন বলতে আমরা কাকে বুঝাই, পুত্র, পৌত্র আর হচ্ছে প্রপৌত্র, এভাবে হচ্ছে অধস্থনর ক্রম। ঠিক আছে, মানে নিচের দিকের ক্রম হচ্ছে আমার থেকে নিচের দিকের ক্রম হচ্ছে আমার অধস্থন, আমার থেকে উপরে যারা আছে আমার ফ্যামিলির পিতা, দাদা, পরদাদা, এরা হচ্ছে আমার ঊর্ধ্বতন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কোনো ফ্যামিলিতে একজন ব্যক্তি মারা গেছে যার পিতা নেই, পুত্র নেই, কিংবা ঊর্ধ্বতন বা অধস্থন কোনো পুরুষ, মনে রাখতে হবে পুরুষ না থাকলে সহোদর ভাই সেক্ষেত্রে সম্পত্তির অবশিষ্ট ভোগী বা আসাবা হয়, অর্থাৎ সম্পত্তি বন্টনের পর যা অবশিষ্ট থাকে তার মালিক হয় সহোদর ভাই। লক্ষণীয় যে বৈপিত্রীয় ভাইয়েরা ফরায়েজ নীতিতে যেহেতু নির্দিষ্টভোগী, আমরা জানি বৈপিত্রীয় ভাইয়েরা ফরায়েজে নির্দিষ্টভোগী একটা অংশ। বৈপিত্রীয় ভাইদের তিনটা অবস্থা কিন্তু আমরা ফরায়েজের যেই সূত্রগুলোতে আছে সেইখানে আমরা পড়ে এসেছি। আপনারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখলে আরও স্পষ্ট হবেন যে বৈপিত্রীয় ভাইদের তিনটি অবস্থা। তো বৈপিত্রীয় ভাইরা ফরায়েজের নীতিতে যেহেতু নির্দিষ্টভোগী, তাই সে সহোদর ভাইয়ের আগে সম্পদ পায়, অর্থাৎ নির্দিষ্টভোগীরা আগে সম্পদ পেয়ে যায়, তারপর যে অবশিষ্ট ভোগী থাকে সে সম্পদ পায়। এই সময় কিছু ক্ষেত্রে বৈপিত্রীয় ভাইকে সম্পদের অংশ দেবার পর সহোদর ভাইয়ের জন্য কোনো সম্পদই অবশিষ্ট থাকে না। ধরেন যে কোনো পুরুষের সম্পদ আছে 5, বন্টনের পর হচ্ছে বন্টন করার পর মোট সম্পদ বন্টন করে ফেলেছেন 5, কিন্তু অবশিষ্ট আর কিছু নেই, অবশিষ্ট তখন হচ্ছে 0। ঠিক আছে, তো এই অবশিষ্ট সম্পদ আর তখন থাকে না। এই সমস্যা সমাধানের জন্য বৈপিত্রীয় ভাই এবং সহোদর ভাইকে একত্রে সম্পদের অবশিষ্ট ভোগী হওয়ার যে নিয়ম, তাকে হচ্ছে হিমারিয়ান নীতি বলা হয়। অর্থাৎ তখন কি করবেন আপনারা, বৈপিত্রীয় ভাই এবং হচ্ছে সহোদর ভাইকে একত্রে অবশিষ্ট ভোগী বা আসাবা হিসাবে ধরে নেবেন। হ্যাঁ, এখানে আপনারা যতটুকু বুঝেছেন তার চেয়ে ভালো বুঝবেন একটি উদাহরণ দিলে। চলুন আমরা একটি গাণিতিক সমস্যার মাধ্যমে এই জিনিসটি আবারও দেখার এবং বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা একটি গাণিতিক সমস্যার নিয়ে আজকে আলোচনা করি হিমারিয়ান নীতির। রহিমা নামক একজন জৈনক হানাফি মহিলা, যিনি মৃত্যুকালে কি রেখে গেছেন, কাকে কাকে রেখে গেছেন, মাতা, স্বামী, 2 জন বৈপিত্রীয় ভাই এবং 4 জন সহোদর ভাই রেখে মারা যান। মৃত রহিমার সম্পদসমূহ তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন করুন। দেখুন, আপনার প্রশ্ন পড়ে কিন্তু বুঝবেন না এটা কোন নীতি। আমি বিগত ক্লাসগুলোতেও বলেছি যে আপনাদের অঙ্ক করে একটা পর্যায়ে গিয়ে বুঝতে হবে যে এটা কোন নীতির আওতাভুক্ত। সুতরাং আমরা এখন যদি একটু অঙ্কে প্রবেশ করি, দেখেন রহিমা, আমরা প্রথমেই হচ্ছে ফ্লো চার্টটা করে নিই যে মৃত রহিমা।
আমরা গত ক্লাসে কিন্তু আপনাদেরকে বলেছি এখানে কিন্তু সম্পদের উল্লেখ নেই। সম্পদের উল্লেখ না থাকলে কিন্তু আমাদের সম্পূর্ণ সম্পদটিকে এক বা সম্পূর্ণ অংশ হিসাবে ধরে নিতে হয়। তো মৃত রহিমা কাকে কাকে রেখে মারা গিয়েছেন ওইটা আপনারা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রথমে লিখে ফেলবেন তার উত্তরাধিকার কে কে আছে। তো মৃত রহিমা যখন মারা গিয়েছেন তখন তিনি মাতা, স্বামী, 2 জন বৈপিত্রয়। বৈপিত্রয় মানে আসলে আমি আশা করি যে আপনারা বুঝেন বৈপিত্রয় মানে কি। বই মানে হচ্ছে ভিন্ন, পিত্রয় মানে হচ্ছে পিতা, ঠিক আছে। ভিন্ন পিতার ঔরসজাত কিন্তু একই মায়ের গর্ভে যে ভাইয়েরা আছে তাদেরকেই বলা হয় বৈপিত্রয়। মানে বাবা পিতা ভিন্ন কিন্তু হচ্ছে মাতা এক, তাদেরকে বলা হয় বৈপিত্রয়, ঠিক আছে। বৈপিত্রয় ভাই আর হচ্ছে 4 জন সহোদর ভাই, 4 জন সহোদর ভাই। এবার আসেন এই যে মাতা, আমরা জানি যে মাতা যদি 2 বা ততোধিক ভাই যদি না থাকে, সন্তান যদি না থাকে তাহলে 1/3 অংশ পায়। কিন্তু এখানে যেহেতু ভাইয়ের সংখ্যা বেশি তা সেহেতু এখানে মাতা পাবে 1/6 অংশ। স্বামী পাবে কত বলেন তো? হাফ অংশ, কেননা এখানে সন্তান সন্ততি না থাকলে স্বামী পায় অর্ধেক, আর সন্তান সন্ততি থাকলে 1/4 অংশের মালিক কিন্তু হয় স্বামী। এবার আসেন যে বৈপিত্রয় ভাই কত অংশ পাবে। আমরা জানি যে একজন বৈপিত্রয় ভাই থাকলে সে পায় 1/6, আর যদি একাধিক 2 বা ততোধিক বৈপিত্রয় ভাই থাকে তাহলে সে পাবে 3/1 অংশ, ঠিক আছে। আর সহোদরা ভাই থাকে অবশিষ্ট অংশ, অবশিষ্ট ভোগী। তো আমরা এই অবশিষ্ট ভোগীর সম্পত্তিটা বের করার জন্য আমরা লিখব হচ্ছে অবশিষ্ট ভোগী পাই, ঠিক আছে। তাহলে আমরা লিখি অবশিষ্ট ভোগী পাই সমান সমান 1 মাইনাস সম্পূর্ণ সম্পদ। এই এক কিন্তু সম্পূর্ণ সম্পদ। আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছি কোনো জায়গায় যদি সম্পদের পরিমাণ না দেয়া থাকে তাহলে সেখানে সম্পূর্ণ সম্পদ হিসাবে এই সম্পূর্ণ সম্পদের পরিমাণ আমাদের সেই ক্ষেত্রে ধরে নিতে হবে 1, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সম্পদের পরিমাণ আমরা ধরে নিলাম হচ্ছে 1, তাহলে 1/6 মায়ের অংশ, 1/2 স্বামীর অংশ এবং 1/3 বৈপিত্র 2 ভাইয়ের অংশ, তাইলে এত অংশ। আমরা 1টাকে এতটুকুকে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই। দেখেন এটা আশা করি আপনারা এমন ভগ্নাংশে যোগ বিয়োগ পারেন। 6 2 3 লসাগু হয় 6, তাহলে 6 1 6, 3 2 6 আর হচ্ছে 2, তাহলে হচ্ছে এত অংশ। তাহলে আমরা এই পাশাপাশি যদি করি 1 মাইনাস 6, 3 আর 2 5, 5 আর 1 হচ্ছে 6। তাহলে দেখেন যে এখানে কি হয়, 6 6 কাটা গেলে -1 আর থাকে 0। দেখেন এখানে কিন্তু অবশিষ্ট ভোগীর অংশটা কিন্তু 0 হয়ে গিয়েছে, অর্থাৎ অবশিষ্ট ভোগী তিনি আর কোনো সম্পদের মালিকানা নেই। এই ক্ষেত্রে যেহেতু সহোদর ভাই অবশিষ্ট ভোগী হিসাবে কোনো সম্পদ পায় না, সেহেতু তার সম্পদ প্রাপ্তির উদ্দেশ্যে হিমারিয়ান নীতি প্রয়োগ করতে হবে। হিমারিয়ান নীতিটা কি? অবশিষ্ট ভোগী যদি কোনো সম্পদ না পায় তাহলে কার জন্য? হচ্ছে বৈপিত্রীয় ভাইদের জন্য। তখন হচ্ছে বৈপিত্রীয় ভাইয়েরা হচ্ছে কি করবে? বৈপিত্রীয় ভাইয়েরা সহোদর ভাইদের সাথে অবশিষ্ট ভোগী হিসাবে থাকবে, অর্থাৎ এই বৈপিত্রীয় ভাই এবং সহোদর ভাই এই 2 গ্রুপ মিলে হচ্ছে অবশিষ্ট ভোগী হবে, ঠিক আছে। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু তাহলে আপনারা পরীক্ষার খাতায় কীভাবে লিখবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই। যে পরীক্ষার খাতায় লিখবেন, যেহেতু সহোদর ভাইদের অবশিষ্ট কোনো
সম্পদ থাকে না, সেহেতু তাদের সম্পদ প্রাপ্তির উদ্দেশ্যে হিমারিয়ান নীতি প্রয়োগ করতে হবে। হিমারিয়ান নীতি প্রয়োগ করতে হবে। যেহেতু সহোদর ভাইদের অবশিষ্ট কোনো সম্পদ থাকে না, সেহেতু তাদের সম্পদ প্রাপ্তির উদ্দেশ্যে হিমারিয়ান নীতি প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা লিখব অর্থাৎ হিমারিয়ান নীতি অনুসারে কি হবে, বৈপিত্র্য ও সহোদর ভাইগণ উভয় শ্রেণী অবশিষ্ট ভোগী হিসাবে সম্পদ লাভ করবেন। অবশিষ্ট ভোগী বা আসাবা হবেন। ঠিক আছে, এখানে দেখেন যেহেতু সহোদর ভাইদের অংশ আমরা দেখে এসেছি যে সহোদর ভাইরা কোনো অংশ লাভ করে না, সেহেতু সহোদর ভাইদের অংশ দেওয়ার জন্য এই ক্ষেত্রে হিমারিয়ান নীতি প্রয়োগ করতে হবে। আর হিমারিয়ান নীতি অনুসারে বৈপিত্র্য ভাই এবং সহোদর ভাইগণ উভয় শ্রেণীকে আমরা অবশিষ্ট ভোগী হিসাবে ধরে তখন সহোদর ভাইরা কিছু সম্পদ লাভ করবেন। তো এই ক্ষেত্রে আমরা এবার একটু দেখি, এক্ষেত্রে অবশিষ্ট সম্পদের ক্ষেত্রে আপনারা দেখেন যে এই দুই গ্রুপ কিন্তু এখন অবশিষ্ট ভোগী। এই যে বৈপিত্র্য ভাই আর সহোদর ভাই, ঠিক আছে, এই বৈপিত্র্য ভাই এবং সহোদর ভাই এই দুই গ্রুপ কিন্তু এখন একই সাথে অবশিষ্ট ভোগী হিসাবে সম্পদ পাবে। ঠিক আছে, তো অবশিষ্ট অংশ বের করতে হলে এক থেকে মাতার অংশ এবং স্বামীর অংশ, এই দুইটা অংশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে অবশিষ্ট সম্পদটা আমাদের বের হয়ে আসবে। ঠিক আছে, তো অবশিষ্ট সম্পদ কত থাকে আমাদের? অবশিষ্ট সম্পদ থাকে 1 বিয়োগ মাতা পেয়েছিল কত অংশ? 1/6 আর স্বামী পেয়েছিল হাফ অংশ। ঠিক আছে, তো এবার দেখেন যে এইটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 1 মাইনাস 6 আর 2 এর লসাগু হয় 6, তাহলে 1 যোগ 3, তাহলে 1 মাইনাস 4/6। এবার দেখেন যে 6 মাইনাস 4 ইজিক্যাল টু 2/6 অংশ। এটাকে আমরা কাটাকাটি করে একটু ছোট করতে পারি, কিন্তু দরকার নেই। অর্থাৎ এখানে আমরা কি পাবো, যে অর্থাৎ 6/2 অংশ 2 বৈপিত্র্য ভাই এবং 4 জন সহোদর ভাইয়ের মাঝে সমানভাবে বণ্টিত হবে। কারণ এখানে দেখেন যে বৈপিত্র্য ভাই আছে 2 জন আর 4 জন আছে সহোদর ভাই। ঠিক আছে, তো আমরা এইখানে লিখে ফেলব অর্থাৎ 6/2 অংশ 2 জন বৈপিত্র্য ও 4 জন সহোদর ভাই এর মাঝে সমবণ্টিত
হবে। সমবন্টিত মানে হচ্ছে সমানভাবে বন্টিত হবে, ঠিক আছে। তো বৈপিত্র্য ভাই হচ্ছে 2 জন আর হচ্ছে সহোদর ভাই হচ্ছে 4 জন। তাহলে মোট ভাইয়ের সংখ্যা কত হয়? মোট ভাই হয় ওই যে বৈপিত্র্য 2 আর হচ্ছে সহোদর হচ্ছে 4, মোট হচ্ছে 6 জন ভাই, ঠিক আছে। তো এবার হিসাব করেন যে অতএব 2 জন বৈপিত্র্য ভাই পায়, 2 জন বৈপিত্র্য ভাই পায় হচ্ছে 6 জনের 2 জন। এইখানে হচ্ছে এই প্রথমে দেখেন যে যে অ্যান্সারটা বের হয়েছে, এই অ্যান্সারটা লিখবেন প্রথমে 2/6 এর 6 জন মোট ভাই লিখবেন নিচে, আর হচ্ছে এই 2 জন লিখবেন উপরে, ঠিক আছে। এই 2 জন লিখবেন উপরে আর মোট ভাই লিখবেন নিচে। তাহলে 2 জন বৈপিত্র্য ভাই পায় এত এর এত অংশ, মানে মোট সম্পত্তি হচ্ছে এই প্রথমটা হচ্ছে মোট সম্পত্তি, দ্বিতীয়টা হচ্ছে এইটা হচ্ছে মোট ভাই, 6 হচ্ছে মোট ভাই, আর এই 2 জন হচ্ছে বৈপিত্র্য ভাই, বৈপিত্র্য ভাই, ঠিক আছে। এই 2 জন হচ্ছে বৈপিত্র্য ভাই। তাহলে হচ্ছে 6 থাকে হচ্ছে কত? 36 বাই হচ্ছে 4 ইজিক্যাল টু হচ্ছে 4 নং হচ্ছে 36, এই 4 দিয়ে 36টি কাটলে 9 থাকে, ঠিক আছে। তো এত অংশ। এবার আসেন যে অতএব 4 জন সহোদর ভাই পায়, হচ্ছে 4/6 এর 4 জন সহোদর ভাই পায়, মানে 4/6, এটা আগে লিখে ফেলছি আমি, সরি। এটা হচ্ছে মোট ভাই, আপনাদের লিখে দিই বোঝার সুবিধার্থে, মোট ভাই আর হচ্ছে সহোদর ভাই, আর মোট সম্পত্তি 2/4, ঠিক আছে। 2/6, সরি, 2/6। মোট সম্পত্তি আমরা কোথা থেকে পেয়েছি বলেন তো? এই যে এখানে কিন্তু মোট সম্পত্তি, ঠিক আছে। অবশিষ্ট যে সম্পত্তি আছে সেটাই তো এই 2 জন বৈপিত্র্য ভাই এবং 4 জনের সাথে সমবন্টিত হচ্ছে, সুতরাং ওই অংশটা। তাহলে এখানে 6 থাকে হচ্ছে 36, আর হচ্ছে 4 দুগুণে হচ্ছে 8। তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি দেই আমরা, তাহলে হচ্ছে 4 নং হচ্ছে 36, 9 আর হচ্ছে উপরে থাকে 2, তাহলে 9/2 হচ্ছে 2 অংশ, ঠিক আছে। তো এত অংশ। এবার দেখবেন যে হিমারিয়ান নীতি প্রয়োগ করে হচ্ছে কে কত অংশ পেয়েছে। দেখেন মাথা কিন্তু পূর্বেই হচ্ছে মাথারটা কিন্তু ঠিক থাকবে, এই যে 1/6 অংশ, এবং স্বামীরটাও কিন্তু ঠিক থাকবে। এই 2 জন আসাবা হিসাবে বা অবশিষ্ট ভোগী হিসাবে বৈপিত্র্য ভাই এবং সহোদর ভাই যে সম্পত্তিটি লাভ করেছে, সেই সম্পত্তিটি হচ্ছে কত অংশ, এই যে 1/9 অংশ একটা, এই যে 1/9 অংশ পেয়েছে 2 জন বৈপিত্র্য ভাই, আর হচ্ছে 2 জন সহোদর ভাই পেয়েছে 2/9 অংশ, ঠিক আছে। এবার আমরা একটু মোট সম্পত্তিটা দেখি, যোগ বিয়োগ করে ঠিক হয় কিনা। মোট সম্পদ সমান সমান, এখানে আপনারা একটু লিখতে পারেন যে হিমারিয়ান নীতি প্রয়োগে, হিমারিয়ান নীতি প্রয়োগে মোট সম্পত্তিটা কি দাঁড়ায়? প্রথমে আমরা লিখব মাতার অংশ 1/6, তারপরে স্বামীর অংশ 1/2, এখানে 2 জন বৈপিত্র্য ভাই পেয়েছে 1/9, এবং হচ্ছে একজন হচ্ছে 4 জন সহোদর ভাই পেয়েছে 2/9 অংশ। তাহলে এই সবগুলোর যোগফল অংশ, ঠিক আছে। তো এবার যোগ করে দেখি যে আমাদের উপরে নিচে সমান হয়েছে কিনা। 9, 2 এবং 6 এর লসাগু হয় হচ্ছে 18, ঠিক আছে। 6 দুগুণে 12, 3 6 18, যোগ হচ্ছে 9, যোগ হচ্ছে 2, যোগ হচ্ছে 9 দুগুণে 18, 2 আর হচ্ছে 4, ঠিক আছে। এবার যোগ করে দেখেন যে 3 আর 4 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, 9 দুগুণে হচ্ছে 18, উপরে আর নিচে হচ্ছে সমান 1 বা সম্পূর্ণ সম্পদ, সম্পূর্ণ
সম্পদ। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের উত্তর না, এক বা সম্পূর্ণ সম্পদ। আমরা কিন্তু উত্তরগুলো হচ্ছে আলাদা আলাদা লিখতে হবে। অর্থাৎ অর্থাৎ মাতা পায় সমান সমান 1/6, স্বামী পায় হচ্ছে হাফ অংশ, 2 বৈপিত্রেয় ভাই পায় হচ্ছে 1/9 অংশ, 4 সহোদর ভাই পায় হচ্ছে 2/9 অংশ। ঠিক আছে, এই 4টা কিন্তু হচ্ছে আমাদের উত্তর। দেখেন প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে তাদের মধ্যে সম্পদ বন্টন করুন। আপনাকে বলে নাই যে সম্পূর্ণ সম্পদ এক বা সম্পূর্ণ অংশ বের করতে। প্রশ্নে কিন্তু বলা হয়েছে আমরা এইটুকু অংশ বের করে নিশ্চিত হলাম যে উপরে নিচে যেহেতু সমান 18/18 হয়েছে, এক বা সম্পূর্ণ অংশ হচ্ছে এবার কিন্তু সঠিকভাবে বন্টিত হয়েছে। এতটুকু হচ্ছে আমরা নিশ্চিত হওয়ার জন্যই এই অংশটুকু করেছি। তাহলে দেখেন অঙ্কটা যদি আমরা আবার একটু বোঝার চেষ্টা করি যে মৃত একজন ব্যক্তি রয়েছে, যিনি হচ্ছে মহিলা আর কি, যিনি হচ্ছে মাতা, স্বামী, 2 পৈতৃক ভাই এবং 4 জন সহোদর ভাই রেখে মারা গিয়েছেন। তো আমরা প্রথমে কে তার উত্তরাধিকারী হবে সেটা বের করে নিলাম। তারপর হচ্ছে যেহেতু সহোদর ভাইরা অবশিষ্ট ভোগী হয়, তো অবশিষ্ট ভোগী কত পায় সেটা বের করার জন্য আমরা যখন অঙ্কটা কষলাম তখন দেখা গেল যে অবশিষ্ট ভোগী হিসাবে সহোদর ভাই কোনো সম্পদ পায় না। কিন্তু সহোদর ভাই তো সম্পদ পেতে হবে, সেই জন্য হচ্ছে কি করব, আমরা হিমারিয়ান নীতি প্রয়োগ করব। হিমারিয়ান নীতি অনুসারে বৈপিত্রীয় ভাই এবং সহোদর ভাইগণ উভয় শ্রেণী কি হবে, অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি লাভ করবে। এই ক্ষেত্রে তাহলে হচ্ছে অবশিষ্ট সম্পদ, এই ক্ষেত্রে অবশিষ্ট সম্পদটা আমরা বের করব এত অংশ। তো অবশিষ্ট সম্পদ বের করতে গেলে আমরা শুধু হচ্ছে বৈপিত্র্য ভাই এবং সহোদর ভাইকে অবশিষ্ট ধরে এই অবশিষ্ট সম্পদটা কিন্তু বের করব। ঠিক আছে, তখন হচ্ছে বৈপিত্র্য ভাই আর সহোদর ভাইকে অবশিষ্ট ধরলে 1 বিয়োগ হচ্ছে এটা হচ্ছে মাতার অংশ আর এটা হচ্ছে স্বামীর অংশ। আমি এখানে একটু লিখে দেই, মাতা আর হচ্ছে কে স্বামী। ঠিক আছে, তো মাতার অংশ আর হচ্ছে স্বামীর অংশ থেকে সম্পূর্ণ অংশটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে পেলাম হচ্ছে 2/6 অংশ। অর্থাৎ হচ্ছে অবশিষ্ট ভোগী হিসাবে 2/6 অংশ 2 জন বৈপিত্রীয় ভাই এবং 4 জন সহোদর ভাইয়ের মাঝে সমভাবে বন্টিত হবে। তো মোট ভাই হচ্ছে সহোদর ভাই হচ্ছে 2 জন আর বৈপিত্রীয় ভাই হচ্ছে 2 জন এবং সহোদর ভাই হচ্ছে 4 জন, মোট ভাই হচ্ছে কয়জন, 6 জন। তো 2 জন বৈপিত্রীয় ভাই পাবে হচ্ছে, এটা হচ্ছে মোট সম্পদ। ঠিক আছে, এটা হচ্ছে এইটুকু হচ্ছে কি মানে অবশিষ্ট সম্পদ আর কি, অবশিষ্ট সম্পদ। আর এটা হচ্ছে আমরা দেখলাম যে 6 জন ভাই, এই যে 6 জন ভাই, এই 6 জন ভাই থেকে হচ্ছে 2 জন বৈপিত্র ভাই। ঠিক আছে, তো ওরা পেল হচ্ছে 1/9 অংশ আর হচ্ছে 4 জন সহোদর ভাই, তাহলে হচ্ছে সহোদর ভাই হচ্ছে 4 জন আর হচ্ছে মোট ভাই হচ্ছে 6 জন, এইটা আমরা লিখলাম। আর এই যে অবশিষ্ট সম্পদ হচ্ছে এইটা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে 9/2 অংশ। এবার আসেন যে হিমারিয়ান নীতি প্রয়োগ করে মোট সম্পদের পরিমাণ তাহলে আমরা পেয়ে গেছি যে মোট সম্পদটা ঠিক আছে কিনা সেইটা আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে অর্থাৎ হচ্ছে কে কত অংশ পায় সেটা লিখে আপনারা অ্যান্সার লিখে দেবেন পাশে। অর্থাৎ প্রথমেই হচ্ছে মাতা পেয়েছে 1/6 অংশ, স্বামী পেয়েছে হচ্ছে হাফ অংশ, এই দুইটা তো পেলো। তারপর আমরা অবশিষ্ট ভোগী হিসাবে যারা আছে তাদের মধ্য থেকে সমানভাবে বন্টন করে দেখলাম যে 2 বৈপিত্র ভাই পায় 1/9 অংশ আর হচ্ছে 4 জন সহোদর ভাই পায় হচ্ছে 2/9 অংশ। ঠিক আছে, আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের কাছে যে বই বা গাইড আছে সেই বই বা গাইড থেকে আপনারা অন্য এই ধরনের হিমারিয়ান নীতির অন্যান্য প্রশ্নগুলো আপনারা যদি সলভ করেন একই নিয়মে, তাহলে আশা করি আপনারা আরও উপকৃত হবেন। আজকের ক্লাসে পাশে থাকার জন্য ল স্টুডেন্টস ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।